আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকে অনেক ভালো আছেন। আপনাদের টিওসোর যে এক্সাম, সেই এক্সামের সম্ভবত ডেট দিয়েছে বলে আমি জানতে পারলাম। আমাকে হোয়াটসঅ্যাপে অনেকে মেসেজ করেছেন যে 6 তারিখে মেবি আপনাদের রিটার্নের জন্য ডাকা হয়েছে। সো যাদেরকে রিটার্নে ডাকা হয়েছে তাদেরকে বেস্ট অফ লাক, এবং এখনও যাদেরকে রিটার্নে ডাকেনি আশা করছি আপনারাও ডাক পাবেন। তো আপনাদের এখন যেটা করতে হবে, রিটেনের জন্য ভালোভাবে একটা প্রিপারেশান নিতে হবে। তো এখানে যেহেতু আমাদের মাঝে ঈদ আছে, অনেক সময়ের একটা ঘাটতি আছে বলা যায়, বাট একটু টেকনিক্যালি আর আমি যেভাবে বলবো আপনারা প্রিপারেশানটা যদি নিতে পারেন, আশা করছি আপনাদের আইএফআইসির যে টিএসওর এক্সামটা আছে, এক্সামটা খুবই ভালো হবে। এর আগে এই সেম টাইপের বা সেম টপিকের একটা ভিডিও দিয়েছিলাম। ভিডিওটা অনেকে দেখেছেন এবং বেশ কিছু প্রশ্ন আমাকে হোয়াটসঅ্যাপে করেছিলেন। সেগুলোর পরিপ্রেক্ষিতে আরও কিছু ইনফরমেশন এখানে যোগ করে আপনাদেরকে আর একটু বেটার সাজেশন দেওয়ার জন্য আজকের ভিডিওটা করা। যেহেতু 6 তারিখে এক্সাম, টাইম সীমিত, এর মাঝে কিভাবে একটা ভালো প্রিপারেশান নেওয়া যায় এই সম্পর্কে আর কি একটু আলোচনা করব। আপনারা একটু ধৈর্য ধারণ করবেন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আপনার প্রিপারেশনের 50% এখান থেকেই দেখবেন কমপ্লিট হয়ে গেছে। তো আমার পরিচয়টা আপনাদেরকে দিই। আমি হচ্ছে মোহাম্মদ তারিকুজ্জামান। আমি বর্তমানে একটা বেসরকারি ব্যাংকে আছি। আইএফআইসি ব্যাংকে আমার জব হয়েছিল টিএসওতে, আমার ওখানে যাওয়া হয়নি। হ্যাঁ, এই হচ্ছে আমার পরিচয়। এখন আপনাদের সাথে একটু আলোচনা করব জাস্ট। তো আপনারা অলরেডি যারা প্রিপারেশান নিচ্ছেন, তারা অলরেডি সিলেবাস সম্পর্কে আপনাদের হয়তো বা ধারণা আছে। যদি না থেকে থাকে আপনারা পিডিএফটা আমার কাছ থেকে নিতে পারবেন। আপনারা জানেন, যারা আমার সাথে এতদিন ধরে আছেন, আমার চ্যানেলে ভিডিও দেখছেন, আমি আপনাদেরকে পিডিএফগুলো দিয়ে দিই। সেজন্য আপনাকে ছোট্ট একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে আপনি আমার চ্যানেলে এই ভিডিওটাতে একটা লাইক করবেন এবং ভিডিওটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে নিয়ে ভিডিওটা শেয়ার করবেন। তাহলে বুঝতে পারবো আপনি এই পিডিএফটা চাচ্ছেন। ঠিক আছে? ওকে। তো পিডিএফ কিভাবে নেবেন আমি বুঝিয়ে দিলাম। এখন আপনারা এখনই আমাকে নোট করেন না, ভিডিওটা দেখেন। এরপরে আপনারা বুঝতে পারবেন যে আসলে আপনার প্রিপারেশনটা আসলে কোন জায়গাটায় বেশি গুরুত্ব দিতে হবে আর কোন জায়গাতে আপনি কম গুরুত্ব দিলেও এখানে অ্যান্সার করতে পারবেন, নাম্বার পাবেন। আমি আপনাদেরকে এগুলো বুঝিয়ে দেবো আজকে। তো আশা করছি এটা একটা ইজি গোয়িং সেশন হবে আপনাদের জন্য। তো যারা হচ্ছে আপনারা এখনও সিলেবাসটা সম্পর্কে জানেন না, অনেকে জানেন যে ম্যাথ আসে, ফোকাস রাইটিং আসে, আপনার হচ্ছে ট্রান্সলেশন আসে, এইগুলা জানেন, বাট ওভারঅল যে আমাদের 100 মার্কের কোশ্চেন হয়, এই 100 মার্কের কোশ্চেন সম্পর্কে আপনার একটা ধারণা থাকতে হবে। যারা এক্সাম দিচ্ছেন অবশ্যই কোনো সিনিয়র বা হচ্ছে আপনার জুনিয়র ফ্রেন্ড যে কোনো কারোর কাছ থেকে আপনি কিন্তু অবশ্যই জেনেছেন যে এই হচ্ছে পরীক্ষায় কী কী আসে। তো তারা আপনাকে বলেছে যে হচ্ছে ম্যাথ আসে 2টা, ট্রান্সলেশন আসে, হচ্ছে এরপর হচ্ছে ওয়ার্ড মিনিং আসে, হ্যাঁ, এইভাবে বলছে। বাট আপনি গুছিয়ে কিন্তু সিলেবাসটা সম্পর্কে ধারণা নাই। তো আপনি যেটা ফার্স্ট অফ অল করবেন সেটা হচ্ছে সিলেবাসটা খুব সুন্দর করে দেখবেন। হাতে একটা পেন রাখবেন, রেখে এখান থেকে কয়েকটা টপিক আছে যেগুলো সম্পর্কে আপনি হচ্ছে খুবই মানে স্ট্রং, ঠিক আছে, সেই বিষয়গুলো এখানে আপনি মার্ক করবেন যে এই বিষয়গুলো নিয়ে আপনার কোনো ধরনের পড়ালেখারই করার প্রয়োজন নাই। আমি আপনাদেরকে একটু বলে দেব যে এই টপিকগুলো আশা করি আপনারা পারেন, এবং মানে না পারার মতো আসলে তো আসে না, আমি জানি। আমি যেহেতু পরীক্ষা দিয়েছি, প্রিপারেশন নিয়েছি, আমি অনেক ঘাটাঘাটি করেছি এই বিষয়ে, তো আমি জানি কোন বিষয়গুলোর কোশ্চেন ইজি হয়। সেগুলো আপনাদেরকে বলে দিব যে এই কোশ্চেনগুলো ইজি হবে। আপনারা এখানে আলাদাভাবে প্রিপারেশান নেওয়ার দরকার নাই, ওই সময়টা আপনি কোথায় দিবেন। তো আমরা শুরু করি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে
বাংলার প্রথমে একটা ফোকাস রাইটিং আছে, এটা হচ্ছে আপনার 15 মার্ক। তো এখান থেকে আপনি চেষ্টা করবেন একটা ভালো নাম্বার এখান থেকে যাতে করে আপনি ক্যারি করতে পারেন। এটা কেন বলতেছি, কারণ হচ্ছে আপনাকে এটা একটু বুঝিয়ে দিই। এটা হচ্ছে এমন না যে 100 মার্কের পরীক্ষা হবে 33 মার্ক পাইলে আপনি পাস, যেটা হচ্ছে আমাদের নর্মালি একাডেমিক লাইফে হয় আর কি। তো বিষয়টা এমন না। এটা হচ্ছে আপনাকে মিনিমাম 75 থেকে 80 মার্কস এখান থেকে ক্যারি করতেই হবে। সো বাংলাতে আপনাকে ভালোভাবে লিখে এখানে 15 তো মিনিমাম 13, 14, 15 রাখার একটা চেষ্টা কিন্তু করতে হবে। আচ্ছা, এখানে প্রশ্ন এবং উত্তরপত্র দুইটাই কিন্তু সেম, অর্থাৎ প্রশ্ন দেওয়ার পরে আপনার একটা নির্দিষ্ট জায়গা দেওয়া থাকবে, এই জায়গাতে আপনার 1 নম্বরের উত্তরটা করতে হবে। সো লেখার পরে কাটাকুটি করার কোনো সুযোগ নাই, কেটে অন্য জায়গাতে লিখতে পারবেন না, একটু ওইভাবে মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রাখবেন। আর টপিক এখানে বাংলার জন্য কি কি টপিক গুরুত্বপূর্ণ এগুলা নিচে আলোচনা একটা দেওয়া আছে, আপনারা এগুলো আমি যখন আপনারা নিয়ে নেবেন, নিলে এখান থেকে বিষয়গুলো তখন বিস্তারিত আপনারা বুঝতে পারবেন যে কোন কোন টপিক এখানে গুরুত্বপূর্ণ হয়। তাছাড়াও আমি একটু যদি বলি, রিটার্নের জন্য আপনাকে মানে যে কোনো টপিকের উপরে লিখতে দিতে পারে। মেন টার্গেট থাকবে আপনার হচ্ছে এখান থেকে আপনার কোনো সৃজনশীল আছে কিনা, আপনার মধ্যে সৃজনশীলতা আছে কিনা এটা দেখা না, এটা হচ্ছে আপনার হাতে লেখা স্পেলিং ঠিক আছে কিনা এতটুকু একটু দেখার চেষ্টা করে, এবং টাইম ম্যানেজমেন্ট আপনি করতে পারতেছেন কিনা এগুলো। তো এখানে ইজি কিছু টপিক আসে, যে আপনার প্রতিবেশী সম্পর্কে লিখুন, ঠিক আছে, এরকম কোশ্চেন এর আগে এসেছে, ঠিক আছে। এরপর হচ্ছে আমার এসেছিল দেশ ভ্রমণ সম্পর্কে লেখেন। এরপরে আসে আপনার পছন্দের খেলা কোনটি, এর সুবিধা এবং অসুবিধা লেখেন। সো এই ধরনের কিছু রিটেন আসে বাংলা ফোকাসের জন্য। এছাড়া আরেকটা অপশন থাকে, দুইটা অপশন থাকে, এখান থেকে যে কোনো একটি লিখতে হয়। সো আরেকটা অপশন ওখানে ব্যাংকিং রিলেটেড থাকবে, বাংলাদেশের অর্থনীতিতে ব্যাংকিং সেক্টরের ভূমিকা কী, বর্তমানে যে এনভায়রনমেন্টের আপনার হচ্ছে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, এখানে ব্যাংকিং সেক্টর কীভাবে গ্রিন ব্যাংকিংয়ের মাধ্যমে ভূমিকা রাখে, টেকনোলজির যে চেঞ্জগুলো আসতেছে এগুলোর সাথে কীভাবে ব্যাংকিং সেক্টর কোপ আপ করে। এছাড়াও বর্তমানে বিভিন্ন ধরনের মোবাইল ব্যাংকিং চালু হয়েছে, এগুলো আমাদের বাংলাদেশে আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে কীভাবে ভূমিকা রাখে। এ ধরনের কিছু আপনার সামনে বাজেট আছে, বাজেট সম্পর্কে কোনো প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। তাছাড়া পলিটিক্যাল কোনো ইস্যু এখানে আসবে না, যেহেতু আপনার হচ্ছে এটা একটা বেসরকারি ব্যাংক। এটা আর কি বাংলা ফোকাসের জন্য আপনার যে টাইমটা দিবে এর মধ্যে আপনি ভাগ করে নেবেন, এবং হচ্ছে আপনি চেষ্টা করবেন যে যাতে করে সবগুলো অ্যান্সার করতে পারেন এভাবে লেখার। আবার এটাও চিন্তা করতে হবে যে হচ্ছে আপনার জায়গাটা খালি রাখা যাবে না, জায়গা খালি রাখলে এটা একটা নেগেটিভ হয়ে যায়, যে আপনাকে 2 পেজ জায়গা দেওয়া হয়েছে, আপনি 1.5 পেজে কমপ্লিট করে ফেলেছেন, তার মানে হচ্ছে একটা ফোকাসে আপনার 2 পেজ লেখার মতো আসলে কোয়ালিটি নাই আর কি, এটা একটা নেগেটিভ হয়ে যায়। আপনারা চেষ্টা করবেন শেষ পর্যন্ত লেখার। ওকে, এরপর হচ্ছে ইংলিশ ফোকাস রাইটিংয়েরও সেম, আপনার হচ্ছে একটা জায়গা দেওয়া থাকে, ওইটা ওখানে লিখতে হয়। টপিকগুলো একদম সিমিলার টপিক, বাংলার সাথে একটা সিমিলার ওই ধরনের টপিক দিবে, 2টা টপিক, এর মধ্যে থেকে আপনাকে একটা লিখতে হবে। সেটা হচ্ছে 10 মার্কস থাকবে, এবং সিমিলার টপিক ওইগুলো জাস্ট হচ্ছে ইংলিশে লিখতে হবে আর কি। এরপর আমার সময় কী কী এসেছিলো ওইগুলো নিচে আপনাদের এখানে দেওয়া আছে, প্লাস আরও কিছু হচ্ছে দেওয়া আছে আর কি। সো এগুলো আপনারা দেখে নেবেন। এরপর হচ্ছে B2E ট্রান্সলেশন, অর্থাৎ বাংলা থেকে ইংলিশের ট্রান্সলেশন। বাংলা থেকে ইংলিশের যে ট্রান্সলেশনটা, এটা আমাদের সময় একটু প্রথম 3টা সেন্টেন্স এখানে একটু জটিল করেছিল আর কি। এরপরেরগুলো আর কি একটু সহজ ছিল। এটা আর কি প্রথমে একটু কঠিন দিলে আপনার জন্য ডিফিকাল্ট হয়ে যায়, অনেকে ভাবে যে এটা তো হলো না, পরে আর লিখে না, ঠিক আছে, এগুলা করে। এই জন্য আপনারা চেষ্টা করবেন ট্রান্সলেশনটা সুন্দর করে করার। যদি 2-একটা সেন্টেন্সের স্ট্রাকচার ভুলও হয় সেটাও আপনি কন্টিনিউ করবেন, এবং সম্পূর্ণটা করে আসবেন। এর মাঝখানে হচ্ছে যদি একটা আপনার একটা সেন্টেন্সে যদি গঠনটা ঠিক না হয়,
বা একটা আপনার হচ্ছে ওয়ার্ডের মিনিং আপনি করতে পারতেছেন না, যদি না হয় ওইটা যে কোনোভাবে যে কোনো একটা ওয়েতে যেটা কাছাকাছি কোনো রিলেটেড ওয়ার্ড আপনার মাথায় আসে ওইটা লিখে আপনি অ্যাটলিস্ট কমপ্লিট করে আসবেন জিনিসটা। সো ইংলিশ টু বাংলা এটা একটু ইজি হবে। ধারণাগত কোনো বিষয় থাকতে পারে ওইটা লিখবেন আর কি। এরপর হচ্ছে ট্রান্সলেশনের বিষয়টা হচ্ছে বাংলা থেকে ইংলিশের যে ট্রান্সলেশন এটার জন্য কিছু প্র্যাকটিস দিয়ে দিব ইনশাল্লাহ চ্যানেলে, আপনারা একটু সাথে থাকেন, একটু চ্যানেলে খোঁজ নিয়ে আর যদি না পান আমাকে নক করতে পারেন। আমি হচ্ছে ট্রান্সলেশনের কিছু রিলেটেড টপিকের ভিডিও দিব ইনশাল্লাহ। এরপর হচ্ছে B2E ওয়ার্ড মিনিং, এটা হচ্ছে আপনার হচ্ছে বাংলা একটা ওয়ার্ড দেওয়া থাকবে ওইটার ইংলিশ লিখতে হবে, এরপর হচ্ছে ইংলিশের একটা ওয়ার্ড থাকবে সেটাকে বাংলা লিখতে হবে। এগুলা হচ্ছে আর কি আপনার অর্থ লেখার মতো, এগুলা ইজি ওয়ার্ড আছে। কি ধরনের ওয়ার্ড আসে এই যে আপনারা এখানে দেখতে পাবেন, এখানে গেলে আপনারা দেখতে পারবেন যে কীভাবে, এই যে এখানে যে কনফিডেন্ট, তারপরে অ্যাভয়েড, ইন্সপায়ার, তারপর হচ্ছে ইটিসি, মানে এই ধরনের কিছু ওয়ার্ড আসে যেগুলো আমার একটা সিনোনিম অ্যান্টোনিমের একটা আমার কিন্তু শিট তৈরি করা ছিল, যেটাতে হচ্ছে আইএফআইসি ব্যাংকের বিগত প্রশ্নগুলো ওখানে ছিল। সেটা নিয়েও আমার একটা ভিডিও আছে, আপনারা চাইলে ওই ভিডিওটা দেখতে পারেন। আর হচ্ছে ওই পিডিএফটা আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন। হ্যাঁ, মানে হচ্ছে আইএফআইসি ব্যাংকের বিগত যে আপনার হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম এবং হচ্ছে যে ওয়ার্ড মিনিংগুলা সেইগুলা, এবং এগুলো যেহেতু রিপিট হয় আপনারা ওইগুলো পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে। তো আপনারা এটা আমার কাছ থেকে নিতে পারেন। এরপর হচ্ছে আইডেন্টিফাই টেন্স, টেন্স আইডেন্টিফিকেশান, এটা পাঁচটার মধ্যে তিনটা চারটা আপনি ইজিলি পারবেন যদি আপনার টেন্স সম্পর্কে ভালো মোটামুটি ধারণা থাকে। আর আমাদের একটা একটু ডিফিকাল্ট আসছিল, হ্যাঁ, তো আমার মনে হয় ওইটা হয়েছিল, আমি কনফিডেন্ট ছিলাম যে এটা আমার হবে আর কি। তো পাঁচটা আপনার হচ্ছে টেন্স আইডেন্টিফিকেশান দিবে, সেটা হচ্ছে আপনাকে আইডেন্টিফাই করতে হবে। ওই যে আপনি নর্মাল পাবেন, যেমন হচ্ছে শেষে যদি কোনো কিছুর স্টার্টে থাকে ওইটা তাহলে আমরা পাস্ট ইনডিফিনাইট বলতে পারি। এরপরে হচ্ছে যদি কোনো সেন্টেন্সে জাস্ট থাকে বা হচ্ছে অলরেডি থাকে ওইটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, তো এইগুলা আর কি এই ধরনের কিছু ইয়া থাকে। তারপরে বাই দিস টাইম থাকলে ফিউচার পারফেক্ট মেবি ওইটা হয়, এই ধরনের একটা কোশ্চেন আসছিল। তো একটু টেন্সের বিষয়টা একটু যদি আপনার ধারণা কম থাকে দেখে যাইতে পারেন, একটু রোলসগুলো জাস্ট দেখবেন যে কোন কোন ওয়ার্ডগুলো থাকলে আপনার হচ্ছে এটা কোন টেন্স হয়। এরপর হচ্ছে রাইট ফ্রম ভার্ব, রাইট ফ্রম ভার্বের কিছু বেসিক রুলস আছে, এটা ইউটিউবে ক্লাস করতে পারেন, অথবা আসলে সময়ও নাই, না হলে আমি একটা দিতে পারতাম আর কি, ক্লাস দিতে পারতাম, তাও দেখি চেষ্টা করব ক্লাস দেওয়ার। এখানে আপনার হচ্ছে রাইট ফ্রম ভার্বসের কিছু বেসিক রুলস আছে যেরকম হচ্ছে 6-7টা, এগুলা জানলে আপনার কিন্তু হয়ে যায় আর কি আইএফআইসির জন্য। সেটা হচ্ছে যেমন প্রিপজিশনের পরে হচ্ছে আপনার ভার্ব প্লাস আইএনজি করতে হবে, এটা খুবই বেসিক একটা রুল, এই রুলটা আসছিল। এরপর যদি দুইটা ভার্ব থাকে পরেরটাকে আইএনজি করতে হবে। ঠিক আছে, সাবজেক্টে যদি ভার্ব থাকে সেটাকে আইএনজি বাড়িয়ে জেনারেট করতে হবে, এই ধরনের বেসিক। এরপর হচ্ছে আপনার ওই যে আফটার বিফোরের যে রুল আছে, লুকিং ফরওয়ার্ড টুর যে রুলস আছে, তারপর হচ্ছে অ্যাজ ইফের যে রুলস আছে। ঠিক আছে, এই ধরনের কিছু বেসিক রুলস আছে যেটা হচ্ছে রাইট ফ্রম ভার্বের জন্য আপনার কাজে দিবে, এগুলো আপনারা প্রিপারেশন নেবেন। আর দেখি যদি আমি সম্ভব হয় আমি আপনাদেরকে এটা করে দিব আর কি, একটা ভিডিও দিয়ে দিব, এই টপিকগুলো একটু দেখলে আপনারা পেরে যাবেন ইনশাল্লাহ। এরপর হচ্ছে অ্যানালিটিক্যাল এবিলিটি, এটা নিয়ে আসলে তেমন কিছু বলার নাই। অ্যানালিটিক্যাল এবিলিটি বিভিন্ন ধরনের আসতে পারে, বাট আইএফএসিতে বেশি হার্ড কোনো কিছু আসলে আসে না। হার্ড এখান থেকে 10টার মধ্যে হয়তো বা 10টা কি 5টা হয়তো 2 করে, হ্যাঁ এমন হইতে পারে, আমি ঠিক ভুলে গেছি। তো যাই আসুক 1-2টা হয়তো হার্ড আসবে আর বাকিগুলা একটু ইজি আসবে। যেমন হচ্ছে ধারার ম্যাথে আসতে পারে, যেমন একটা প্রথমে আছে 3, পরে আছে 5, পরে আছে 7, এরপরে হচ্ছে ড্যাশ দেওয়া আছে, এরপরে সংখ্যাটা কত হবে। তো আপনি এখানে ভাবতে পারেন 3, তারপরে 5, তারপরে হচ্ছে 7, তাই না, তাহলে 2 করে বাড়তেছে, তাহলে অ্যান্সারটা হবে 9। বাট এখানে দেখা গেল যে তারা এই ধারাটাতে ধরছে হচ্ছে আপনার হচ্ছে মৌলিক সংখ্যা। ঠিক আছে, তো মৌলিক সংখ্যার হিসাবে কিন্তু 3, আপনার হচ্ছে 5, 7 এগুলো সবই মৌলিক সংখ্যা। তো এরপরের সংখ্যাটা কিন্তু তাহলে কত হয়, 11। তো 11 হবে অ্যান্সার।
তো এই যে এটা একটা অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি টেস্ট, এই ধরনের ধারার ম্যাথ আসতে পারে। বা আপনার হচ্ছে কিছু ওই যে আছে, একটা ব্যক্তি 50 মিটার যদি উত্তরে যায়, এরপরে যদি দক্ষিণে যায় 30 মিটার, এবং যদি আবারও দক্ষিণে ফিরে আসে 30 মিটার, তাহলে পূর্বের জায়গা থেকে তার বর্তমান অবস্থানের দূরত্ব কত, এই ধরনের কিছু প্রশ্ন থাকবে। এটা উপস্থিত করতে হবে আর কি, এটার জন্য বেশি প্রিপারেশান নিতে যাওয়ার আসলে সময়ও নাই। এরপর সেন্টেন্স মেকিং, এটা খুবই ইজি, 10 মার্ক এখান থেকে আপনি ইজিলি পাবেন। একটা ওয়ার্ড দেওয়া থাকবে, ওইটা দিয়ে আপনি হচ্ছে একটা সেন্টেন্স তৈরি করবেন। সো এই হচ্ছে আপনার মোটামুটি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্ট এখানে, সেটা হচ্ছে ম্যাথের পার্ট। ঠিক আছে, সেটা হচ্ছে একটা বড় ম্যাথ থাকবে, সেটার মার্কস থাকবে 10, আবার দুইটা বড় ম্যাথ থাকতে পারে, 10 দুগুণে 20, এরকম হইতে পারে। আবার এইখানে যে সিস্টেমটা দেওয়া আছে, 10টা, সরি 5টা হচ্ছে 2 মার্কের ম্যাথ, সেটা এমসিকিউ টাইপ থাকে। পার্সেন্টেজের কোনো হিসাব দিতে পারে বা কাজের অঙ্ক দিতে পারে, যে একটা কাজ 5 জনের যদি করে 10 দিন লাগে, তাহলে যদি 10 জন করে তাহলে কয় দিন লাগবে, এই ধরনের কাজের ম্যাথ দিতে পারে। সো পার্সেন্টেজ, ঐকিক, এরপর হচ্ছে বীজগণিতিক রাশিমালার যে অঙ্কগুলো আছে, এগুলো আপনারা 9-10-এর বই প্লাস 8-এর বইটা একটু দেখে যাবেন দয়া করে, তাহলে আশা করি আপনারা হচ্ছে এখান থেকে ভালো একটা আউটপুট পাবেন। আর যারা হচ্ছে ম্যাথে ভালো এমনিতে, তাদের জন্য আসলে খুব বেশি সমস্যার কথা না। সো আপনাদের একটু ডিস্টার্ব হইতে পারে, আমার সাউন্ড প্রবলেম হইতে পারে, যেহেতু আপনার হচ্ছে ভিডিও বানানোর জন্য যে ধরনের সামগ্রী লাগে সেগুলো যেহেতু নাই, তো আপনাদের এর মাঝখান দিয়েও হেল্প করার চেষ্টা করতেছি, একটু অ্যাডজাস্ট করবেন অথবা ইয়ারফোন ইউজ করতে পারেন। এরপর হচ্ছে 12 নম্বর, যেটা হচ্ছে লেটার। তো আপনারা লেটারের একটা কাজ করবেন, কয়েকটা ফরম্যাট দেখে যাবেন, বাসা থেকে মুখস্থ করার আসলে সুযোগ নাই, কারণ কি দিবে সেটা ওরাই জানে। ঠিক আছে, এখান থেকে বাট আমার সময় আসছিল হচ্ছে কমপ্লায়েন্স লিভ। ঠিক আছে, এটা আসছিল অফিসের বসের কাছে আর কি, ডিপার্টমেন্ট হেডের কাছে আপনাকে লিখতে হবে, এই ধরনের আসতে পারে। অথবা আমাদের একাডেমিক যে ধরনের ছিল আর কি, যে ডিপার্টমেন্ট হেডের কাছে হচ্ছে লিভ চেয়ে আর কি, মানে হচ্ছে আপনি অসুস্থ, সিক লিভ চাইতে পারেন, ক্লাসে অ্যাটেন্ডেন্স চেয়ে, এটা হইতে পারে। বা হচ্ছে আপনার হচ্ছে এমন হতে পারে যে আপনার এলাকাতে একটা রাস্তার সমস্যা আছে, বা ইলেকট্রিসিটির সমস্যা আছে, সেজন্য আপনাকে চেয়ারম্যানের কাছে একটা পত্র লিখতে বললো। বিভিন্ন ধরনের আসতে পারে, আপনি 4-5টা ফরম্যাট মুখস্থ করে যাবেন, দেখে যাবেন যে আসলে কোনটা আপনার হচ্ছে কি বলা যায়, কি বিষয়ের জন্য কোন ধরনের ফরম্যাট ইউজ করা হয়, এগুলো দেখে যাবেন। এ হচ্ছে আপনাদের টোটাল 100 মার্কের একটা প্রিপারেশনে ধারণা দিলাম। আপনারা আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা আসলে কিভাবে পরীক্ষাটা হবে, এবং চেষ্টা করবেন কোনো সময় বসে না থাকার। যদি ফোকাস রাইটিং লিখতে পারছেন না, বসে চিন্তা করতেছেন, এটার আসলে সময় নাই, সময় যেহেতু আপনার কম থাকবে 1.5 ঘন্টা, আপনারা ইজি যেগুলো আছে ওইগুলো লিখতে থাকবেন, লিখে নিয়ে সময় বাঁচাবেন, বাঁচানোর পর যে ফোকাসগুলো আছে এগুলো লিখবেন, তাহলে ইনশাল্লাহ কভার হয়ে যাবে। অনেকে কভার করতে পারে না, তো এই জন্য আর কি। ঠিক আছে, এই ধরনের আর কি প্রিপারেশন হবে। তো আরও অনেক কিছু আসলে চিন্তা করি, ভিডিও করতে বসলে ভুলে যাই। তো আপনারা যোগাযোগ করেন, আর যারা রিটার্ন দিবেন, আগের যে ভিডিওগুলো আছে এগুলো আপনারা দেখবেন, এগুলো দেখলে আপনাদের আশা করছি উপকার হবে। অনেকেই ইনিশিয়াল ভাইবা দিয়েছেন, আমার ভিডিও দেখছেন, অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন অনেকে আপনার হোয়াটসঅ্যাপে, যে ভাইয়া ভালো হয়েছে, রিটার্নের জন্য ভিডিও দিয়েন। তো ভালো লাগছে আসলে আপনাদের জন্য কাজ করতে পারছি, যতটুকু আহ, আমি জানি আপনাদের সাথে শেয়ার করলে যদি 1%ও আপনাদের উপকারে আসে, সেটাই আসলে আমার জন্য অনেক। হ্যাঁ, তো এই আর কি। ভালো থেকেন, আপনার প্রিপারেশান নেন, ঈদের মধ্যেও প্রিপারেশান নেবেন, চাকরি হয়ে গেলে প্রতিদিনই ঈদ। যাই হোক, আমি একটু অসুস্থ, দোয়া করবেন সবাই, ভালো থেকেন।